এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হ্যাঁ, আর কে দেবে? আমার খুব পছন্দ হয়েছে জানো, এত সুন্দর গাউনটা। ইস! বলতে বলতে নিজের গাউনের কাপড়টা আলতো করে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। তবে মিতালি কেন যেন চেয়েও স্বাভাবিক থাকতে পারছে না, কারণ ততক্ষণে তার মাথার ভিতর একটার পর একটা হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। কমিউনিটি সেন্টারের ভেতরটা অতিথিদের কোলাহলে একদম জমজমাট, আর নানা ধরনের মানুষে ব্যস্ত। আনাগোনায় পুরো পরিবেশটায় গমগম করছে। প্রিয়ন্তী মুগ্ধ চোখে দেখছে চারপাশটা। এত বড় আয়োজনের বিয়ে বাড়িতে খুব বেশি আশা হয়নি ওর। মাঝে মাঝেই বিস্ময় চোখ বড় হয়ে যাচ্ছে মেয়েটার। পাভেল তখন সামনে তাকিয়ে পরিচিতদের সঙ্গে আলাপচারিতা জারি রাখছে। প্রিয়ন্তী উচ্ছ্বাসে উসখুস করলেও মিতালির হেলদোল নেই তেমন। প্রিয়ন্তী লক্ষ্য করছে পুরোটা রাস্তায় একটা কথা বলেনি ওর ভাবি। এক পর্যায়ে প্রিয়ন্তী তো চিন্তিত হয়ে জিজ্ঞেসও করেছিল, ভাবি, তোমার কি শরীর খারাপ লাগছে? না তো। ব্যাস এতটুকুই উত্তর দিয়েছিল মিতালি। প্রিয়ন্তীর ধ্যান ভাঙে, উৎসুক হয়ে তাকায় কমিউনিটি সেন্টারের সদর দরজার অভিমুখে। শুধু সেই নয়, বরং আশেপাশের সবাই, এমনকি পাভেলে উৎসুক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। হালকা আকাশি রঙের ব্লেজার স্যুট গায়ের ভেতরে প্রবেশ করছে অভিরাজ। স্যুটের ভেতরে সাদা শার্ট, হাতে সিলভার ঘড়ি। ফর্সা গায়ের রঙের সঙ্গে রংটা এতটাই দারুণভাবে মানিয়েছে যে লোকটাকে আলাদা করে চোখে পড়ছে ভিড়ের মাঝেও। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, স্যুটের কলারটা প্রিয়ন্তীর গাউনের সঙ্গে প্রায় হুবহু মিলে যাচ্ছে। মিতালি প্রথমে ব্যাপারটা খেয়াল না করলেও অভিরাজ কাছে আসতে চোখ হঠাৎ আটকে গেল দুজনের ড্রেসে। একই শেড, একই টুন, এতটা মিল কাকতালীয় হওয়ার কথা না অবশ্যই। ভ্রু কুঁচকে গেল মিতালির, তবে কিছু বলল না সে। পাভেল এগিয়ে গেছে ইতিমধ্যে, গিয়ে বিনয়ের স্বরে সালাম জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট করে সালামের উত্তর নিয়ে তাকায় দাঁড়িয়ে থাকা দুই নারীর দিকে। তবে দৃষ্টিটা যে মিতালিকে ভ্যাট করে সরাসরি গিয়ে প্রিয়ন্তীর উপর ঠেকেছে, বুঝতে দেরি হলো না মিতালির। ওদিকে লোকটার এরকম একঘেয়ে দৃষ্টিতে খানিকটা হাঁসফাঁস করে উঠল প্রিয়ন্তী। নড়ে চড়ে দাঁড়ালো কিঞ্চিত। অলিভ গ্রিন রঙা চোখের মনি দুটো জলজল করছে। সে দৃষ্টিতে মিয়ে গেল মেয়েটা। পাভেলের ইশারায় অস্বস্তি চেপে কাছে এসে দাঁড়িয়ে সালাম জানালো। তারপরে পাভেলের কথাবার্তা শুরু করলো আবার। অনেক ব্যস্ত মনে হচ্ছে ভাইয়া আপনাকে আজকাল। একা সবকিছু সামলে উঠতে পারছি না, তাই ব্যস্ততায় থাকা হচ্ছে ইদানিং। আমি তো ভাবতেই পারিনি আপনি আসবেন বিয়েতে। শিহাবও নিশ্চিত ছিল না। আসতে তো হতোই আমায়, আজ হোক বা কাল। আটকা যেহেতু পড়েছি, তাই আসতে বাধ্যই বলা চলে। হে হে। অভিরাজের কথাটা সযত্ন এড়ে গেল পাভেল। আরও টুকটাক কিছু বিষয়ে কথাবার্তা চালালো দুজনে। কথার মূল অবশ্য ঘুরে ফিরে এসে শেষ হচ্ছে বিজনেসে। এর মাঝেই পাশ থেকে এসে ডাকলো ওদের। কনের সঙ্গে ছবি তুলতে বলছিল। মিতালি প্রিয়ন্তীকে নিয়ে চলে গেল সেখানে। ওরা দুজন যেতেই এক গার্ড এসে বাঁচতে থাকা ফোন এগিয়ে দেয় অভিরাজের সম্মুখে। স্ক্রিনে তাকিয়ে ভ্রু কুঁচকে এক পাশে যেতে যেতে বলে, এক্সকিউজ মি। স্টেজে ছবি তোলার ঝামেলা শেষ হতে হতে বেশ খানিকটা সময় কেটে গেল। আর মধ্যই পুরো কমিউনিটি সেন্টার আরও ভরে উঠেছে অতিথিদের ভিড়ে। বরযাত্রীরাও এসে পৌঁছেছে ততক্ষণে। বরযাত্রীর সঙ্গে বরের বন্ধু এসেছে অনেক। হলরুমটা কেমন গমগম করছে এখন। স্টেজ থেকে নামতেই পাভেল বলল, চলো আগে খেয়ে নিই। মিতালিও মাথা নেড়ে সায় দিল। প্রিয়ন্তী তখনও একটু অস্বস্তিতে ডুবে আছে। খুব লক্ষ্য করছে ছেলেদের থেকে শুরু করে মেয়েরাও কেমন চোখে যেন তাকিয়ে আছে ওর দিকে। তিনজন একসঙ্গে ডাইনিং সেকশনের দিকে এগুলো। বড় বড় গোল টেবিল সাজানো পুরো জায়গা জুড়ে। সাদা কাভার দেওয়া চেয়ারের একটাই বসলো গোল হয়ে। পাভেলদের সঙ্গে এসে যোগ দিল তার আরও এক বন্ধু ও তার ওয়াইফ। পাঁচজন একসঙ্গে বসলো টেবিলে। একটু পরপর সার্ভাররা খাবার এনে সাজিয়ে দিতে লাগলো। পোলাও, রোস্ট, কাবাব, আর রেজালা, সালাদ, সফট ড্রিঙ্কস, একের পর এক। পাভেলের বন্ধু খেতে খেতেই গল্প শুরু করে দিল বন্ধুর সঙ্গে। মিতালির সঙ্গে গল্প জড়ল তার বন্ধুর স্ত্রী। ওদিকে প্রিয়ন্তী মাথা নিচে করে আস্তে আস্তে খাচ্ছে। বাড়িতে থাকলে হয়তো আরও খেত, কিন্তু বাইরে কোথাও এলে এমনিতেই খুব বেশি করে খেতে পারে না ও।
2-3 লুকমার পরেই কেমন পেট ভরে আসে, তার উপর চারপাশে এত মানুষ। আমি হাত ধুয়ে আসি। একা যেতে পারবে? এই তো সামনেই। মিতালির প্রশ্নে প্রিয়ন্তী ছোট করে উত্তর দিয়ে উঠে পড়ল। গাউনটা আলতো সামলে ডাইনিং সেকশন পেরিয়ে এগিয়ে গেল ওয়াশ এরিয়ার দিকে। কমিউনিটি সেন্টারের একপাশে বড় করে হাত ধোয়ার জায়গা করা, দেয়াল জুড়ে লম্বা বেসিন, উপরে বড় আয়না, চারপাশে মানুষের আনাগোনা থাকলেও ডাইনিং সেকশনের তুলনায় এই পাশটা তুলনামূলক নিরিবিলি। প্রিয়ন্তী ধীরে গিয়ে একটা ফাঁকা বেসিনের সামনে দাঁড়ালো, কল ছেড়ে হাত ধুলো। কিছুক্ষণ চুপচাপ হাত ধুতে ধুতেই আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতেই অমনি চোখে পড়ল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মেয়েদের ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে একটা ছেলে, কালো শার্টের উপরের দুটো বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, হাতের কোণে দিয়ে ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে আসছে বাইরে। প্রিয়ন্তী লক্ষ্য করলো ছেলেটার ঠোঁটের কোণে লাল কিছু একটা লেপ্টে আছে, বুঝলো ওটা মেয়েদের লিপস্টিক। দৃশ্যটা দেখেই ভ্রু কুঁচকে গেল প্রিয়ন্তীর, মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল রমণীর। এই ধরনের ছেলেদের একদমই সহ্য করতে পারে না ও। পরপরই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো একটা মেয়ে, গ্যারোনা ঠিকঠাক করতে করতে সোজা চলে গেল বাইরে। মেয়ে বাড়িতে এসে মেয়েদের ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে এসব করা একদম জঘন্য ব্যাপার স্যাপার। আর এক সেকেন্ডও তাকালো না ও, বিরক্ত মুখে দ্রুত ভেতরে ঢুকে গেল ওয়াশরুমের। মিনিট খানেক পর ফ্রেশ হয়ে দরজা খুলে বাইরে বের হতে আচমকা ধাক্কা খেলো কারোর সঙ্গে। চমকে গিয়ে প্রায় চেঁচিয়ে উঠল। সামনে সে একই ছেলেটা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। বুঝলো ধাক্কাটা যে ওর সঙ্গে লেগেছে। ছেলেটা সামান্য বিব্রত হওয়া তো দূর, সরে দাঁড়ালো না অবধি, বরং উল্টো ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে রইল ওর দিকে। ছেলেটা যে ইচ্ছাকৃতভাবেই ওভাবে দাঁড়িয়েছিল বিষয়টা বুঝতে মুখভঙ্গি কঠোর করে চরম বিরক্তিতে আওড়ালো প্রিয়ন্তী। আশ্চর্য, এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন অসভ্যের মতো? অসভ্য? বাঁকা হেসে বিড়বিড় করে আওড়ে ধীরে ধীরে চোখ বোলালো প্রিয়ন্তীর উপর। ছেলেটার ওই বাজে দৃষ্টিতে গা ঘিন ঘিন করে উঠল প্রিয়ন্তীর। ছেলেটা ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, সুন্দর জিনিস দেখলে একটু কাছ থেকে দেখতে ইচ্ছা করতেই পারে, তাই না? এতে অসভ্যতার কি আছে মিস? একদম বাজে কথা বলবেন না, সরে দাঁড়ান এখান থেকে। ছেলেটা এবার আরো সামনে ঝুঁকে এলো সামান্য। আরে এত রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু একটু ভাব আদান প্রদান করতে এসেছি। আমরা কি পরিচিত হতে পারি? বাই দ্য ওয়ে, আমি রাফি, তুমি? বলে এক হাত বাড়িয়ে দিল যুবক। প্রিয়ন্তী তীক্ষ্ণ ভাষায় জবাব দিল, সরে দাঁড়াতে বলেছি। সরে দাঁড়ানোর জন্য তো এখানে দাঁড়িয়েছিলাম না। আশ্চর্য। বলেই পাশ কাটিয়ে চলে যেতে নিতে ছেলেটা হঠাৎ দেয়াল থেকে সোজা হয়ে পথ রোধ করে দাঁড়ালো ওর। এত তাড়াহুড়ো কিসের? একটু কথা বললে এমন ভাব নিশ্চয় যেন গিলে খাবে। দেখুন, পথ ছাড়ুন। ছেলেটা হেলে দাঁড়িয়ে মাথা কাত করলো, নির্লজ্জভাবে দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে প্রিয়ন্তীর উপর। বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে আজকে অনুষ্ঠানের মেন আকর্ষণ তুমি। ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে তো বলছি। সুন্দর লাগছে, সুন্দরই তো বলবো, নাকি অন্য কিছু অ্যাকসেপ্ট করছিলে? অসভ্য ইতর, সরে দাঁড়ান বলছি, না হলে। আরে রাগ করছো কেন? আমি না শুধু ফ্রেন্ডলি হতে চাইছিলাম। ফ্রেন্ডলি? মেয়েদের ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থেকে এসব করাকে ফ্রেন্ডলি লাগে? তিক্ত হেসে কথাগুলো বলে থামে প্রিয়ন্তী, যা শুনতে ছেলেটার মুখ শক্ত হলো। উফ, এত জাস্ট মেন্টাল গেল তুমি? বিয়ে বাড়িতে মানুষ একটু এনজয় করতে পারেন। সবাই আপনার মতো নিচু মানসিকতার না, সরে দাঁড়ান বলছি। নিচু মানসিকতা? নিচু কোনো কাজ করেছি তোমার সঙ্গে? বডিতে শরীরের ব্যাড টাচ করেছি? শুনুন, আমি আপনার সঙ্গে একটাও কথা বলতে ইন্টারেস্টেড না। আর একবার বাজে মন্তব্য করলে সরাসরি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। তো ডাকো না, দেখি কে আসে। প্রিয়ন্তীর ধৈর্যের বাঁধ ভাঙল এবার পুরোপুরি। বলল খিট মিটিয়ে, অসভ্য কোথাকার! আপনাদের ছেলেদের কারণেই মেয়েরা কোথাও সুস্থিতে থাকতে পারে না। শিক্ষিত পরিবারের ছেলে হলে অন্তত মেয়েদের রেসপেক্ট করতে শিখতেন। কথাগুলো শুনে ছেলেটার মুখের হাসি মিলিয়ে গেল খানিকটা, চোয়াল শক্ত হয়ে উঠল। প্রিয়ন্তী আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। বিরক্তিতে মুখ ফিরিয়ে সামনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পেছন থেকে মেয়েটার গাউনের লম্বা অংশটা পায়ের নিচে আটকে ধরলো ছেলেটা। আচমকা ভারসাম্য হারিয়ে সামনেই হুমড়ি খেয়ে পড়ে যেতে নিলে একজোড়া শক্ত বাহু এসে জোরে ধরল ওকে।
পড়তে পড়তে নিজেকে সামলালো প্রিয়ন্তী। লোকটার হাতের উপর শরীরের ভর ছেড়ে পুরো ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কয়েক সেকেন্ডের জন্য প্রিয়ন্তী নিজেই বুঝে উঠতে পারল না ঠিক কী হয়েছে। চোখ তুলে সামনে তাকাতেই চোখে পড়লো অভিরাজকে। লোকটার চোখ দুটো ভয়ঙ্কর ঠান্ডা হয়ে আটকে আছে সে ছেলেটার উপর। ওর বুক ধরফর করছে দ্রুত। অভিরাজ নিচু গলায় জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে উত্তর করলো, জি। ছেলেটা তখনও দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে নিজের কার্য হাসিল না হওয়ায় রেগে আছে ব্যাপক। তার থেকে বেশি বিরক্ত অভিরাজকে এখানে দেখে চাপা অসন্তোষ নিয়ে চেয়ে আছে। অভিরাজ নিঃশব্দে ঠান্ডা স্থির চোখে আগাগোড়া পরখ করলো ছেলেটাকে। এরপর সোজা ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠল, দেখে তো যথেষ্ট সুপুরুষই মনে হচ্ছে। তা অ্যাডজাস্ট সমস্যাটা কোথায়? থার্ড জেন্ডার নাকি গে, কোনটা? হোয়াট দ্য হেল? তা না হলে মেয়েদের ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কি করছিলেন? এখানে বড় বড় অক্ষরে লেখা আছে লেডিস ওয়াশরুম। পিওর জেন্টস না হলে নিশ্চয়ই এখানে আসতে হতো না। প্রিয়ন্তী হতভম্ব হয়ে তাকালো অভিরাজের দিকে। এত শান্তভাবেও কেউ এভাবে অপমান করতে পারে এটা সম্ভবত প্রথম দেখছেও। লোকটা শেষাক্ত বাক্যে ফিক করে হেসে উঠল। ছেলেটা তেতে উঠল তাতে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও, বাসা খারাপ লাগছে? এক্সকিউজ মি, আপনি আমাকে কি বলতে যাচ্ছেন? অভিরাজ শান্তভাবেই দাঁড়িয়ে রইল। ছেলেটা এবার আরও উত্তেজিত হয়ে বলল, আপনি জানেন আমি কে? না, জানার আগ্রহ নেই। লিসেন, ইউ ক্যান টক টু মি লাইক দ্যাট। তাহলে কিভাবে কথা বলবো? মেয়েদের ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করা মানুষদের সঙ্গে আলাদা কোনো এটিকেটেড ফলো করতে হয় নাকি? ছেলেটা এবার দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইওর ওন বিজনেস। আমি তো সেটাই করছিলাম, কিন্তু তুমি এসে সেটা মেয়েদের ওয়াশরুম পর্যন্ত টেনে আনলে। ছেলেটা এবার আরও উত্তেজিত হয়ে এক ধাপ এগিয়ে সে আঙুল তুলল অভিরাজের দিকে। ডোন্ট ইউ ডিয়ার মক মি। অভিরাজের চোখ নামলো সে আঙ্গুলের দিকে, তারপর আবারও চোখ তুলল, তাকালো ছেলেটার ফুঁসতে থাকা আদলে। নাইস হ্যান্ড। একদম নিচু স্বরে কথাটা বলল অভিরাজ। এরপর ছেলেটার বাড়িয়ে রাখা আঙুলটা নিজের দুই আঙ্গুলের ভাঁজে শক্ত করে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, আর কয়েকটা মিনিটই তো আছে অবশিষ্ট। এভাবে ফাও ঝামেলায় না জড়িয়ে ভালো করে দুনিয়াটা দেখে নাও। কে জানে কয়েক ঘন্টা পর এই আলো বাতাস আবার দেখতে পারবে কিনা। ছেলেটার চোখ বড় বড় হয়ে এলো। ফুসতে ফুসতে তেড়ে বেড়ে কিছু বলতে যাবে অভিরাজ উসরায় পিছনে দেখালো। ছেলেটা অবচেতনেই তাকালো সেখানে। ওদের থেকে কিছুটা দূরে কালো পোশাক পরা 2-3 জন শক্তপোক্ত লোক দাঁড়িয়ে আছে। লম্বাদেহী পুরুষগুলো দেখে বুঝতে পারলো এরা তারই লোক। পোশাক আশাকে বোঝা যাচ্ছে এরা পেশায় বডিগার্ডস। সবার কানে ব্লুটুথ ডিভাইস। শুকনো গলায় ঢুক গেল ছেলেটা। অভিরাজ ছেলেটার খুলে থাকা শার্টের বোতাম দুটো লাগিয়ে কলারটা ঠিক করে দিতে দিতে স্বাভাবিক স্বরে আওড়ালো, ফির এখন ভদ্র ছেলের মতো অনুষ্ঠান এনজয় করো, কেমন? বলে সরে দাঁড়ালো একপাশে। লম্বা সাহসে সে একদম পরিপাটি হয়ে ওয়াশরুম ছেড়ে বেরিয়েছে। তাজধীর পরনে চারকোল ব্ল্যাক শার্ট, হাতা কোনোই পর্যন্ত কুটানো, নিচে ডার্ক গ্রে ট্রাউজার। কবজিতে শোভা পাচ্ছে দামি ঘড়ি। সদ্য গোসল করে এসেছে বলে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে খানিকটা। নিজের মতো রুমের পরিবেশটাও ঠিক ব্যক্তিটির মতোই পরিপাটি। টেবিলের উপর ফাইল, ল্যাপটপ, পাশে গ্রিন টি এর কাপ রাখা, লাউডে দিয়ে রাখা ফোনের স্পিকার। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি একটানা কিছু বুঝিয়ে চলেছে অনেকক্ষণ যাবৎ। তাজধীর কিছুক্ষণ চুপচাপ শুনল, অবশেষে বলল, ওই ডিলটা আজকেই ক্লোজ হবে। ওপাশ থেকে আবারও কিছু বলতে ছোয়াল শক্ত হলো তাজধীরের। বলল, আই ডোন্ট কেয়ার হাউ, আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি, ব্যাস। বলে কল কাটলো। কপালের মাঝখানে আঙুল চেপে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল একইভাবে। স্পষ্ট বোঝা যাচ্ছে বিষয়টা যে গুরুত্বপূর্ণ। নিচ থেকে ছেলেকে ডেকে যাচ্ছেন মোহনা। আজান, বাবা লাঞ্চ করবি না? নেমে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তাজধীর মানে ব্যাগটা পকেটে ঢুকিয়ে নামতে নামতে বলল, আম্মু, একটা জরুরি কাজে বের হতে হবে এখনই, ফিরে খেয়ে নিব। আবার সকালটাও ঠিক মতো কিছু খাসনি। নিচ থেকে অসন্তুষ্ট গলায় বললেন মোহনা। থামলেন হঠাৎ ফোন বেজে ওঠার শব্দে। ফোন উঠে দেখলেন মিতালির কল।
ব্যস্ত হাতে ফোন রিসিভ করে কানে চাপলেন তিনি। উপাস থেকে শুনতে পেলেন মেয়ের চিন্তিত কণ্ঠকানা। আম্মু, হ্যাঁ মা বল। আম্মু, আমি একটা জিনিস ভুলে বাসায় রেখে এসে পড়েছি। ও মা, কি রেখে গেছিস? বিয়ের গিফটটা তাড়াহুড়ো আমার ডাইনিং টেবিলের উপর ফেলে রেখে চলে এসেছি হয়তো। তুমি গিয়ে একটু দেখো না, ড্রাইভারকে নিয়ে পাঠিয়ে দাও জলদি। মোহনা বেগম কপাল চাপড়ালেন, বললেন, এটা কিভাবে ভুলে মানুষ? তোর এই বাজে অভ্যাস আর যাবে না। কথা বাড়িতে গেলে শুনিও, এখন জলদি এটা পাঠাও, না হলে মান সম্মান কিছু আর থাকবে না। তোমাদের জামাই এমনিতেও রেগে আছে খুব। আচ্ছা আমি দেখছি, পাঠাচ্ছি কাউকে দিয়ে। ফোন রেখে সঙ্গে সঙ্গে কাজের মেয়েকে ডাক দিলেন মোহনা। ইরিনা। মেয়েটা রান্নাঘর থেকে দৌড়ে এলো। জি খালাম্মা। জাফর কই? জাফর ভাই তো একটু আগে বাজারে গেছে। কখন গেছে? এই তো একটু আগেই গেল। বাজারের লিস্ট করলাম না সকালে, ওগুলোই তো আনতে গেল। যা, এখন কি হবে? কি হয়েছে খালাম্মা? তাজধীর নেমে এলো তখনই। চাবি হাতে ড্রয়িং রুমে পেরিয়ে বের হয়ে যেতে নিচ্ছিল, শুনতে পেল মায়ের ডাক। আজান, একটা কাজ করতে পারবি বাবা? তাজধীর থামলো, ঘুরে দাঁড়িয়ে তাড়া দিয়ে বলল। বলো। মোহনা বেগম একটু ইতস্তত করে বললেন, একটা কাজ করে দিবি? আম্মু, দ্রুত বলো, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। মিতালিরা বিয়েবাড়ির গিফটটা ফেলে গেছে বাড়িতে। জানিসই তো মেয়েটা কেমন মন ভোলা। ফোন দিয়ে বলল ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে। জাফর ছেলেটা গেছে আবার বাজারে। তুই যদি একটু যাওয়ার সময় ওটা দিয়ে যেতিস বাবা, পারবি? আশানি উত্তরের অপেক্ষায় চেয়ে রইলেন মোহনা। ছেলে না তার আবার মুখের উপর না বলে দেয়, তবে তাকে অবাক করে দিয়ে তাজধীর বলল। গিফটটা কোথায়? মোহনা বেগমের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি তাড়াহুড়ে বললেন, এই তো আনছি। মায়ের কাছ থেকে র্যাপিং করা ছোট বক্সটা নিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো তাজধীর। পকেটে থাকা ফোনটা আবারও বেজে উঠলে রিসিভ করে লাউড দিয়ে এক পাশে রেখে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দেয়। আই সেড আই এম অন মাই ওয়ে। পর মুহূর্তে কালো মার্সিডিজটা একটানে ছুটল বাড়ির গেট পেরিয়ে বহুদূর। একদম হুট করে বদলে গেল বাইরের আবহাওয়া। মুহূর্ত আগেও স্বচ্ছ পরিষ্কার ছিল আকাশটা। আচমকায় গমগমের শব্দ তুলে কেঁপে উঠল চারপাশ। পরপরই ঝমঝমে নেমে এলো শ্রাবণধারা। কমিউনিটি সেন্টারের বিশাল কাজঘেরা দেয়াল পেয়ে টুপটাপ গড়ে পড়ছে পানি। দূরের গাড়িগুলোর ছাদে আছড়ে পড়া পানির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে ভেতর পর্যন্ত। ভেতরে তখনও কোলাহল চলছে আগের মতোই, খাওয়া, গল্প করা আর সবশেষে ছবি তুলতে ব্যস্ত সকলে। সেসব কোলাহল থেকে খানিকটা দূরে গাছের ডালটা ঘেঁষে একা দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। দু হাত সামনে ভাঁজ করে মুগ্ধ চোখে বৃষ্টি দেখছে। বৃষ্টির প্রতি তার দুর্বলতা বরাবরই আলাদা। বৃষ্টি নামলেই কেমন যেন সব কিছু ভুলে যেতে ইচ্ছে করে ওর। বুকের ভেতরটা হালকা হয়ে যায়। ওদিকে পাভেল ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুদের নিয়ে। এক একজনকে ধরে ধরে পরিচয় করে দিচ্ছে মিতালির সঙ্গে। মিতালিও ভদ্রভাবে সবার স্ত্রীদের সঙ্গে গল্পে যোগ দিয়েছে। চারপাশে সবাই বিবাহিত সংসারী মানুষ। তাদের কথাবার্তার বিষয়েও ঘুরে ফিরে সংসার, বাচ্চা, স্বামী এসব নিয়েই। সেখানে দাঁড়িয়ে ভীষণ অসুস্থ লাগছিল প্রিয়ন্তীর, তাই চুপচাপ সরে এসে দাঁড়িয়েছে এখানে। অমনি শুনতে পেল ভারী গমগমে এক পুরুষালী কণ্ঠ। বৃষ্টি পছন্দ খুব। চমকে পেছন ফিরে তাকালো প্রিয়ন্তী। দেখলো কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে অভিরাজ। কালচে আলোয় লোকটাকে আরো বেশি গম্ভীর লাগছে। লম্বা দেহ, চওড়া কাঁধ। প্রথম দেখায় যে কেউ বলবে ভীষণ রাগী অহংকারী টাইপের মানুষ হয়তো, কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষটার ব্যবহার ঠিক উল্টো। কথাবার্তায় অদ্ভুত এক স্থির ভদ্রতা ভাব আছে। কোনো কৃত্রিমতা নেই, আবার বাড়াবাড়ি ধরনের মিশুক ভাবনা। প্রিয়ন্তী ছোট্ট করে উত্তর দিল। স্যুটের পকেটে দু হাত গুজিয়ে এগিয়ে এসে দাঁড়ালো অভিরাজ। একদম কাছের দেয়াল ঘেঁষে এসে স্থির হলো। বাইরে ঝরে পড়া বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আমারও। আপনারও বৃষ্টি পছন্দ? অবাক হয়ে মুখের উপর সরাসরি প্রশ্নটা করেই বসলো। এত গম্ভীর একজন মানুষ বৃষ্টি পছন্দ করে, বিষয়টা কল্পনায় মেলাতে পারছে না ঠিকঠাক। অভিরাজ চোখ সরালো না বৃষ্টির দিক থেকে, শান্ত গলায় বলল বরং, তবে মেঘটা বেশি পছন্দ। বৃষ্টির চেয়েও?
অনেকটা। তবে আমার বৃষ্টিটাই বেশি পছন্দ। মেঘটাই কিন্তু পরবর্তীতে বৃষ্টি হয়ে নামে। বাইরে তখনও ঝমঝমে বৃষ্টি নামছে। গাছের ডালে টুপটাপ শব্দ তুলে আছড়ে পড়ছে পানির ফোঁটাগুলো। প্রিন্তি প্রথমে ভেবেছিল লোকটা হয়তো দু একটা কথা বলেই চলে যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে অভিরাজ দাঁড়িয়ে রইল সেখানেই। আর আরও আশ্চর্যের বিষয়, প্রিন্তিরও বিরক্ত লাগছে না, বরং কেমন যেন স্বাভাবিক লাগছে কথা বলতে। আপনি ছোটবেলা থেকেই বৃষ্টি পছন্দ করেন? হঠাৎই প্রশ্নটা করলো অভিরাজ। প্রিন্তি বৃষ্টির দিকে তাকিয়ে হেসে ফেলল ছোট্ট করে। বলল, অনেক ছোটবেলা থেকে আমাদের বাসার ছাদে বৃষ্টি নামলে আমি আম্মুকে লুকিয়ে উঠে যেতাম। পরে জ্বর আসলে আবার আম্মুর বকা খেতাম। তাহলে এখন ভিজেন না? এখন ভাইয়া ভিজতে দেয় না। কেন? জানি না, হয়তো ভাবে আমি এখনো বাচ্চা। আপনাকে দেখলেও কিন্তু সেটাই মনে হয়। প্রিয়ন্তীর সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো। বলল, মানে? খারাপ অর্থে বলিনি। আপনার মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে। সোজাসুজি বলতে গেলে বাচ্চা বাচ্চাই লাগে। এভাবে এক দুই কথায় কখন যে লোকটার সঙ্গে কথা বলতে বলতে সে একদম সহজ হয়ে গেছে নিজেই বুঝতে পারল না প্রিয়ন্তী। কথার মাঝে আচমকা বলে উঠল অভিরাজ, চা খাবেন? বৃষ্টির সঙ্গে এক কাপ চা হলে মন্দ হয় না, বাট এখানে চা কোথায় পাবেন? আপনি খাবেন কিনা সেটা বলুন আগে। পেলে সেই সুযোগ হাতছাড়া করব কেন? বাই দ্য ওয়ে, আপনি চাও খান নাকি? হুম, কফিটা প্রেফার করি, তবে কেন যেন হঠাৎ খেতে মন চাইলো। তারপর কাছের বাইরে তাকিয়ে হঠাৎ বলল, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? এভাবে কাছের ভিতর থেকে বৃষ্টি দেখে পুরো ফিল আসে না। ও, নিচে গেলে আরো ভালো লাগতো। সামনে না ছাদ ঘেরা ছোট ছোট বসার জায়গা আছে, ওইখানে বসে বৃষ্টি দেখলে বেশি মজা পাবেন। চলুন কোথায়? বৃষ্টি উপভোগ করতে। প্রিয়ন্তী চোখ পিটপিট করে বলল, সিরিয়াসলি? আমি খুব একটা মজা করি না। কথাটা এমন গম্ভীরভাবে বলল যে প্রিয়ন্তী নাচেও হেসে ফেলল। তারপর দুজন একসঙ্গে হেঁটে বেরিয়ে এলো কমিউনিটি সেন্টারের সামনের দিকে। বাইরে বের হতেই ঠান্ডা ভেজা বাতাস এসে লাগলো মুখে। কমিউনিটি সেন্টারের সামনের অংশটায় ছাদ ঘেরা ছোট ছোট বসার জায়গা করা, গোল টেবিল, পাশে ধাতব চেয়ার, ঠিক সামনেই খোলা জায়গা পেরিয়ে মেন রাস্তা। এক পাশে গাড়ির গ্যারেজ, অন্য পাশে বৃষ্টি ভেজা শহর। ছাদের কিনারা ঘেঁষে টুপটাপ করে পানি পড়ছে নিচে। দূরের রাস্তার লাইটগুলো বৃষ্টির মধ্যে ঝাপসা হয়ে গেছে। প্রিয়ন্তী গিয়ে একদম সামনের চেয়ারে বসে পড়ল। চোখ দুটো চকচক করছে উত্তেজনায়। টু বি অনেস্ট, এখন সত্যি ভালো লাগছে। ছাদ ঘেরা বসার জায়গাটার এক পাশে দাঁড়িয়ে ছিল অভিরাজের গার্ডরা। কালো ইউনিফর্মে সবাই একই রকম গম্ভীর সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে। তবে এই মুহূর্তে তাদের চোখে মুখে সতর্কতার চেয়ে বিস্ময়টাই বেশি। দূরে বসে থাকা বস আর প্রিন্তের দিকে তাকিয়ে নিচু গলায় একজন বলে উঠল, বুঝলাম না বসের আবার কি হলো? বাংলাদেশ আইসা বস এমন আজব আজব কারখানা করতেছে কেন ভাই? পাশের জন সঙ্গে সঙ্গেই কোনো দিয়ে গুঁতো মেরে ফিস করে উঠল, আসতে বল, দেওয়ালেরও কান আছে, বস শুনলে আজকে আর ক্ষমা নেই। বস কি আর সেখানে আছে? বসের তো মাথা নষ্ট হয়ে গেছে মনে হয়। যারে জীবনে চা তো দূরের কথা, কফির আশেপাশে পর্যন্ত খেসতে দেখলাম না, সে মানুষ এখন সরাসরি চা অর্ডার করতেছে। ভাবা যায়। ঘটনা কিন্তু আমিও নোটিস করেছি। গতকাল রাতে দেখছোস না, নিজের গায়ে নিজেই জুস ফেললো লোকটা, তারপর আবার নিজেই ওয়াশরুমে দৌড় দিল ক্লিন হতে। আমি তো ভাবছিলাম চোখে ভুল দেখতেছি। এই জন্যই তো কইতাছি ব্যাপারটা ডেঞ্জারাস। দুজন যখন ফিস করে আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে আরেকজন এসে দাঁড়ালো তাদের পাশে। বাস একটু বড়, চেহারা দেখেই বোঝা যায় পুরনো লোক। এসে বিরক্ত গলায় বলল, আরে ভাই, তোরাও তো নতুন, তাই এত অবাক হচ্ছিস? এসব দেখতে দেখতে আমি অভ্যস্ত। এসব তো সবে শুরু। আগে আগে দেখ বস আর কত কি করে। মানে কি? মানে এসব পান্তা ভাত, আস্তে আস্তে দেখবি শুধু আরও কত কি হয়। এখন বেশি কথা না বলে বস যা অর্ডার করেছে দ্রুত নিয়ে আয়, না হলে পরে যদি মাথা গরম হয় তখন তো জানিসই কি হবে। সময়ের সাথে সাথে বাড়ির ঝড়ো বৃষ্টিটা বরং আরও বেড়েছে। গেটের সামনের পুরো জায়গা জুড়ে পানি জমিয়ে ছোট ছোট ঢেউ উঠছে। অমনি কালো রঙের একটা গাড়ি এসে থামলো পার্কিংয়ের এই পাশটায়।
ড্রাইভিং সিটে বসা তাসথির, হাতে মাঝারি আকারের একটা গিফট বক্স। গাড়ি থামিয়ে সরাসরি কল লাগালো মিতালিরকে। ওপাশ থেকে কল রিসিভ হতে সংক্ষিপ্ত গলায় বলল সে, আমি এসে গেছি, এসে নিয়ে যা। কথা বলার মাঝে আকস্মিক চোখ আটকালো আদুরে। থামলো তার কণ্ঠনালী। একদম কয়েক গজ দূরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে প্রেমটি। বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিয়েছে মেয়েটা। আঙুলের ফাঁকগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। ঝড়ো বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বারবার। অ্যাসেন্ট সি কালারের গাউনটার নিচের অংশটাও দুলছে বাতাসে। মেয়েটা পুরোপুরি বিভোর হয়ে মজে আছে সে বৃষ্টিতে। মুহূর্তের জন্য তাসথিরের বুকের ভেতরটা কেমন থমকে গেল। চোখ সরাতে পারল না আর। কানে ধরা ফোনটার ওপাশে মিতালি কি বলছে সেটাও শুনতে পেল না ঠিকঠাক। অদ্ভুত মুগ্ধতায় আটকে গেল তার দৃষ্টি। কিন্তু সেই মুগ্ধতা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। পরক্ষণেই তীক্ষ্ণ হয়ে উঠল চোখ দুটো। কারণ প্রেমটির ঠিক পাশে দাঁড়িয়ে আছে অভিরাজ। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেমটির দিকে, এমনভাবে তাকিয়ে আছে যেন আশেপাশে আর কিছুর অস্তিত্বই নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীতে বিভোর সেই পুরুষালী দৃষ্টি। আর প্রেমটি, মেয়েটা এতটাই বৃষ্টিতে মগ্ন যে কিছুই খেয়াল করছে না। তার হাত থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো নিচে পড়ার আগেই অভিরাজ নিজের হাত মিলে ধরে নিচ্ছে নিচ থেকে। টুপটাপ ফোঁটাগুলো গিয়ে পড়ছে পুরুষালী সেই হাতের তালুতে। চোখ দুটো স্থির প্রেমটির মুখেই। মুগ্ধ, বিমোহিত, চমৎকৃত সে চাহনি। দূর থেকে তাসধীরের বুঝতে একটু সময় লাগলো না সেই চাহনির মানে। চোয়াল শক্ত হয়ে উঠল সঙ্গে সঙ্গেই। হাতের ফোনটা এত জোরে চেপে ধরলো যে আঙুলের রগ পর্যন্ত স্পষ্ট ফুটে উঠল। অথচ খেয়ালই নেই কলটা যে অনেক আগেই কেটে গেছে। বুকের ভেতরটা হঠাৎ কেমন জ্বলে উঠল তার। তীব্র অস্বস্তিকর অকারণ সে জ্বলনে নিজেই নিজের উপর বিরক্ত সে। কারণটা সে নিজেও জানে না, বা হয়তো জানে স্বীকার করতে চায় না শুধু। ওদিকে অভিরাজ ধীরে ধীরে হাতের তালুর পানির ফুটাগুলোর দিকে তাকালো। তারপর আবারও চোখ তুলল প্রেমটির দিকে। নিচু ভারী গলায় বিড়বিড় করে উঠল, মাই ব্লুবেরি, তোমাকে স্পর্শ করা পানির ফোঁটাগুলোকেও আমার হিংসে হয়। মন চাই সব কিছুর বাধা পেরিয়ে নিজের ধৈর্যকে বুড়ো আঙুল দেখিয়ে তোমায় নিজের করে নিতে। তুমি আমার আমার ব্লুবেরি। তাসধীরের গাড়ির জানালায় ঠক ঠক শব্দ পড়ল তখনই। তাসধীরের কোনো ভ্রুক্ষেপ হলো না, চোখ সরালো না পর্যন্ত। আবারও একঘেয়ে ঠক ঠক শব্দে চোখ তুলে বাইরে তাকাতে দেখতে পেল পাভেলকে। জানালার কাছ নামতেই পাভেল বলল, ভাই এতক্ষণ ধরে ডাকছি। তাসধীর কোনো উত্তর দিল না প্রথমে, শুধু নিচু হয়ে পাশের সিট থেকে গিফট বক্সটা তুলে নিয়ে বাড়ি দিল। পাভেল গিফটটা হাতে নিয়ে সৌজন্যতার ভিতরে যেতে বললে নাকচ করে দেয় তাসধীর। পাভেল আর জোর করলো না, বক্সটা নিয়ে সোজা চলে গেল ভেতরে। পাভেল চলে যেতে আবারও দৃষ্টি আটকে গেল সে একই জায়গায়। সর্বদা শান্ত থাকা মানুষটাও আজ হঠাৎ কেমন অশান্ত হয়ে উঠেছে। আর সেভাবে তাকিয়ে থাকা সম্ভব হলো না কেন যেন। চোয়াল শক্ত করে স্টিয়ারিং আঁকড়ে ধরলো শক্ত করে। এতটা শক্ত করে ধরলো যে আঙ্গুলের গেট সাদা হয়ে উঠল। পরক্ষণে এক টানে ইঞ্জিন স্টার্ট দিতেই গাড়ির হেডলাইট জ্বলে উঠল তীব্রভাবে। তারপর ঝড়ের ব্যাগে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল পার্কিং থেকে। ঝড়ের ব্যাগে কালো মার্সিডিজটা ছুটছে। বাইরে তখনও ঝুম বৃষ্টি। উইন্ডশিল্ডের উপর একের পর এক আছড়ে পড়ছে ভারী বর্ষণ। ওয়াইপার সেগুলো সরিয়েও সামলাতে পারছে না ঠিকঠাক। স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে তাসধীর। চোয়াল শক্ত, চোখ দুটো ভয়ঙ্কর ঠান্ডা। এতটাই ঠান্ডা যে সেটা দেখলে যে কারো বুক অব্দি কেঁপে কেঁপে উঠবে। গাড়ির ভেতরটা থমথমে। বারবার মাথায় একটাই দৃশ্য ঘুরে ফিরে আসছে তার। ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তী আর ওর উপর অভিরাজের স্বেচ্ছাহনি। ভাবতেই স্টিয়ারিংয়ের উপর আঙ্গুলের চাপ আরও শক্ত হয়ে উঠল তাসধীরের। চোখের পাশের রগগুলো ফুলে উঠল স্পষ্ট। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিলটা ক্লোজ করার কথা ছিল, যে ডিলটার জন্য গত পুরোটা রাত দিন এক করে কাজ করেছে সে। অথচ এখন সে বিষয়টার প্রতিও বিন্দুমাত্র আগ্রহ লাগছে না কেন যেন। কারণটা নিজে বুঝতে পারছে না। আর সেটাই আরও বেশি বিরক্ত করে তুলছে তাকে। গাড়ির গতি বাড়িয়ে দিল আরও। কিছুক্ষণের মাঝেই কালো মার্সিডিজটা এসে থামলো বাড়ির সামনে। গাড়ির দরজা খুলে একটানে নেমে পড়ল তাসধীর। বাইরে বৃষ্টির পানি এখনো পড়ছে টুপটাপ। কয়েক সেকেন্ডেই ভিজে গেল কাঁধের এক পাশ।
কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আজ তার। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কলিং বেল চাপতেই কাজের মেয়ে রিনা দৌড়ে সে দরজা খুলে দেয়। দরজা খুলে থমকে যায় মেয়েটা। তাসথিরের মুখের অবস্থা দেখে ধরফর করে সরে দাঁড়ায় একপাশে। লোকটার চেহারা এমনিতেই গম্ভীর, কিন্তু এই মুহূর্তে আরও ভয়ঙ্কর লাগছে কিনা। রিনা মেয়েটা সরে দাঁড়াতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে তাসথির। বড় বড় কদমে সোজা পা বাড়ায় সিঁড়ি ধরে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে নিতেই রান্নাঘরের পাশ থেকে বেরিয়ে এলেন মোহনা। ছেলেকে অসময়ে দেখে চিন্তিত কণ্ঠে ডেকে ওঠেন তিনি। আজান, এসে পড়েছিস যে? শরীর খারাপ লাগছে নাকি? এই জন্যই বলি টাইম মতো খেয়ে নিতে। আয় বাবা, খাবার রেডি করাই আছে, খেয়ে নে এসে। উত্তর করলো না তাসথির, থামলো না, তাকালো না অব্দি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। মোহনা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আবারও ডাকলেন, আজান, কি হয়েছে বাবা? এবারেও উত্তর এলো না কোনো। পর মুহূর্তেই উপরতলা থেকে ঠাস করে দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো শুধু। চমকে উঠলেন মোহনা। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন একইভাবে। অতঃপর কুচকালেন কপাল। কিছু হয়েছে নাকি খালাম্মা? ভাইজান এমন গমরা মুখ কইরা রাখছে কেন হঠাৎ? রিনার প্রশ্নে চিন্তিত বদনে সোফায় বসলেন মোহনা। বুকের ভেতরটা অজানা দুশ্চিন্তায় ভরে উঠছে। ছেলেটা তার এমনিতেই কথা বলে কম, সব কিছু নিজের ভেতরে চেপে রাখে। তবে শত কিছুতেই তার কথার উত্তর না দিয়ে উল্টো চলে যাওয়ার মানুষ তার ছেলে না। মোহনার বুক ধক ধক করে উঠল হঠাৎ। নিজের মনে বিড়বিড় করে বলেন তিনি, আল্লাহ খায়ের করুক। কি হইল ছেলেটার হঠাৎ? দুপুর পেরিয়ে বিকেল গড়ার আগ মুহূর্ত। বিয়ের অনুষ্ঠান শেষ করে অবশেষে বাড়ি ফিরেছে পাভেলরা। বাইরের বৃষ্টি অনেক আগেই থেমে গেছে, তবে আকাশটা ঢেকে আছে ভারী মেঘের আস্তরণে। দীর্ঘ কয়েক ঘন্টার অনুষ্ঠান শেষ করে ভীষণ ক্লান্ত সকলেই। বাড়িতে ঢুকে প্রিয়ন্তী হাফ ছাড়লো ছোট্ট করে। গানটা সামলে উঠে গেল সোজা নিজের থাকার রুমটাই। মাথাটা কেমন ঝিমঝিম করছে ওর। ওদিকে পাভেল আর মিতালিও নিজেদের রুমে ঢুকলো। উফ, আজকে আর এক পা চলার শক্তিও আমার মধ্যে অবশিষ্ট নেই। শার্টের বোতাম খুলতে খুলতে বলল পাভেল। সব সময়ের মতো উত্তরটা দিল না মিতালি আজ। মুখটা কেমন গম্ভীরই আছে এখনো। পাভেল সেটা খেয়াল করলো না অবশ্য। সরাসরি তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। মিতালি আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের শাড়িটা পাল্টাতে হবে। হাঁসফাঁস লাগছে, অস্বস্তি হচ্ছে বেশ। কাভার্ড খুলতে চোখ গেল ভেতরের এক কোণায়। সেখানে অতি যত্নে একটা বড়সড় শপিং ব্যাগ রাখা। ব্যাগটা এতটাই দৃষ্টিনন্দন আর এলিগ্যান্ট যে চোখ এড়ানো সম্ভব না। চকচকে অফ হোয়াইট প্যাকেজিং, উপরে সিলভার অ্যাম্বস করা ব্র্যান্ডের নামও লেখা। নামটা অস্ফুট শব্দে বার করে কাউরালো মিতালি। আশ্চর্যে রীতিমতো থমকে চমকে উঠল মেয়েটা। শুরু হয়ে এলো চোখ দুটো। এই ব্র্যান্ডটা তার অচেনা না মোটেও, বরং খুব ভালো করে চেনে। এই ব্র্যান্ডের একটা ড্রেস কিনতেও সর্বনিম্ন লাখের কাছাকাছি তো লাগে। বিয়ের পর পর এসব ব্র্যান্ডের জামা পরা বাদ দিয়েছে মিতালি। মেয়ে না, পাভেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নিজের চালচলন পোশাক আশাকে যথেষ্ট পরিবর্তন এনেছে। ব্যাগটা তার নয় শিওর। তাহলে কি এটা প্রিন্টের ড্রেসের ব্যাগটা? পাভেল সত্যি নিজ থেকে কিনে দিয়েছে বোনকে। তবে ব্যাগ এখানে রেখে শুধু ড্রেস দিবে কেন? আর দিলেও সেটা ওর কাছ থেকে হাইড বা করবে কেন? মাথায় একের পর এক প্রশ্ন কিলবিল করে উঠল। ব্যাগটা উল্টে পাল্টে খুলে দেখলো ভেতরে টিস্যু পেপারগুলো এখনও সুন্দর করে ভাঁজ করা, মানে খুব সম্প্রতি কিছু রাখা হয়েছিল এখানে। তখনই বেরিয়ে এলো পাভেল। ভেজা চুল মুছতে মুছতে তোয়ালে ছুঁড়ে মারলো মিতালির উপর। এতেও স্ত্রীর কোনো রিয়াকশন না দেখে কপাল কুচকে এগিয়ে এলো। মিতালি এখনও দাঁড়িয়ে আছে ঠাই। মিতালির হাতে ব্যাগটা দেখে খানিকটা থমকায় পাভেল। অপ্রস্তুত হয়ে পড়ে বেশ। মিতালি প্রশ্ন করে, সোজা, এই ব্যাগটা কোথা থেকে আসলো পাবেল? তুমি এনেছো? থমকানো গলায় প্রত্যুত্তর করে পাভেল। কোনটা এটা? কেন, প্রিয়তমায় কিছু বলেনি? বিয়েতে যে ড্রেস পরেছে সেটাই ছিল এটা। তুমি কিনেছো? মিতালির সরাসরি প্রশ্নে কুণ্ঠায় যায় পাভেল। সংকোচ নিয়ে জানায়, এভাবে জোর কেন করছো? আজব। এখানে জেরা কোত্থেকে পেলে? এই ব্র্যান্ডের জিনিস তুমি কোনোদিন কিনোনি, কিনতেও পারবে না আমি জানি। তাহলে এটা এলো কোত্থেকে? পাভেলের মুখ শক্ত হয়ে এলো কিঞ্চিত। কি বলতে চাইছো কি তুমি? আমি জানতে চাচ্ছি সকালে প্রিয়ন্তীর ড্রেসটা কে পাঠিয়েছে।
পাভেল প্রথমে চোখ সরিয়ে নিল, খুব করে চাইল বিষয়টা আপাতত নিজের মধ্যেই রাখতে। গলায় জোর দিয়ে বলল, আরে এত কিছু ভাবছো কেন? একটা ব্যাগই তো। আমি আবারও জিজ্ঞেস করছি, প্রিয়ন্তীর ড্রেসটা কে পাঠিয়েছে? পাভেল এবার বুঝলো এড়িয়ে গিয়ে লাভ হবে না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে অবশেষে ছোট করে বলল, অভিরাজ ভাই। কি? অভিরাজ ভাইয়া পাঠিয়েছে। তোমার ওই বিজনেস ফ্রেন্ড উনি? হুম। সে কেন প্রিয়ন্তীকে এত দামি ড্রেস গিফট করবে? কপাল গুটিয়ে কয়েক স্তর ভাঁজ করে প্রশ্ন করে উত্তরের আশায় রইল মিতালি। পাভেল শুকনো হেসে বলল, অভিরাজ ভাই এমনই, ওনার কাছে এগুলো কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না মানে? মিতালির গলায় বার স্পষ্ট সন্দেহ ফুটে উঠল। পাবেল, তুমি কি বুঝতে পারছো না ড্রেসটার দাম কত? অনেক লাখ টাকা। আরে বাবা, ওনার লাইফস্টাইলই আলাদা, তোমাকে তো আগেই বলেছি। পাভেল এবার বিছানায় গিয়ে বসলো, চেষ্টা করলো বিষয়টা ইজি করতে। নিরপেক্ষ গলায় ব্যক্ত করলো, তুমি ওভার থিঙ্কিং করছো। উনি এমনিতেই খুব জেনারাস মানুষ। আমাদের বিয়েতেও তো নিজে আসতে পারেনি, কিন্তু তোমার জন্য গিফট পাঠিয়েছিলেন, মনে নেই? মিতালি থামলো খানিকটা, মনে করার চেষ্টা করলো। বিয়েতে অনেক গিফট উঠলেও মস্তিষ্কে জোর দিয়ে মনে পড়লো অভিরাজ একটা গলার নেকলেস গিফট করেছিল স্বর্ণের। কিন্তু বন্ধু বলে সম্বোধন করার ক্ষেত্রে সেই বন্ধুর বিয়েতে এমনটা গিফট করা নর্মাল। তবে তাই বলে বন্ধুর বোনকে এত দামি ড্রেস গিফট করবে কেন? তাই বলে প্রিয়কে কেন দিবে উনি? বন্ধুর বিয়েতে গিফট পাঠানো আর একটা অবিবাহিত মেয়েকে আলাদা করে ড্রেস পাঠানো এক কথা না পাবেল। পাভেল এবার কপাল কুচকালো বিরক্ত মুখে। আরে বাবা, এত সিরিয়াস হবার কি আছে? কারণ বিষয়টা আমার কাছে নর্মাল লাগছে না। তোমার কাছে নর্মাল লাগছে না মানে অস্বাভাবিক না। তুমি হয়তো অভিরাজ ভাইয়াকে ঠিকভাবে চেনো না, তাই এমন বলছো। উনি একটু আলাদা টাইপের মানুষ, যা মনে হয় তাই করেন। কাউকে পছন্দ হলে গিফট দেন, হেল্প করেন, এর মধ্যে অন্য কিছু খুঁজে বের করার দরকার কি? থেমে গেল মিতালি, কথাটা যুক্তিযুক্ত, তবু একটা খচখচে ভাব সে ধরছে। মিতালি উপর থেকে দেখেছে প্রিয়ন্তী আর অভিরাজকে তখন একসঙ্গে দুজন ছাউনির নিচে গল্প আড্ডায় মুশকুল ছিল। তবে আশ্চর্য হয়েছে এই ভেবে তাতেও পাভেলের বিন্দুমাত্র আপত্তিজনক কিছু দেখেনি। বরং মিতালি নিজ থেকে প্রিয়ন্তীকে আনতে যাওয়ার কথা বললে সুকৌশলে এড়িয়ে গেছে পাভেল। তখন রুমে কথাবার্তা শেষ হলেও মিতালির মাথা থেকে বিষয়টা নামলো না পুরোপুরি। পাভেল তখন ফোন হাতে নিয়ে কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। সুযোগ বুঝে আলমারি থেকে একটা সুতির 3 পিস বের করলো মিতালি। শাড়িটা খুলে ফ্রেশ হয়ে কাপড় বদলে নেমে এলো নিচে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মোহনা বেগম। মিতালিকে নামতে দেখে আর রিমোটটা পাশে রেখে বললেন, কিছু করে দিব মা? খাবি? জুস করে দিয়ে এক গ্লাস। লাগবে না আম্মু। বলে আশেপাশে তাকালো মিতালি। বাড়িটা কেমন শান্ত হয়ে আছে। হ্যাঁ, মিতালি এসে সোফায় এক পাশে বসলো। কয়েক সেকেন্ড ইতস্তত করে অবশেষে জিজ্ঞেস করলো, আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়া আসেনি? মোহনা বেগম সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে তাকালেন। তখন তো গিফট নিয়ে গেল, বলল কাজ আছে ইম্পর্টেন্ট, সেটা শেষ করেই বাড়ি ফিরবে। তবে এসে পড়লো সঙ্গে সঙ্গেই। বললাম খাবে কিনা, কোনো কিছুই না বলে হনন করে চলে গেল ওপরে। দরজাটাও শব্দ করে লাগিয়ে সেই যে ঢুকেছে আর বের হওয়ার নামগন্ধ নেই। ভাইয়া কি কোনো কারণে রেগে আছে আম্মু? কেন বলতো? কেন, তুমি জানো না? ভাইয়া কোনো কিছু নিয়ে রেগে গেলে অথবা অতিরিক্ত হাইপার হয়ে গেলে দরজা খুলে না। দেখো গিয়ে, আসার পর থেকে ওয়ার্কআউট করছে হয়তো। মাথা ঠান্ডা আর টায়ার্ড হওয়া অবধি দরজা খুলবে না। ভুলে গেছো সেসব? মোহনা বেগম মৌন রইলেন, কারণ কথাটা মিথ্যা না। বয়স আর ওষুধের প্রভাবে আজকাল সব কিছুই ভুলে বসেন তিনি। ছোটবেলা থেকে তাস্থিরের এই অদ্ভুত স্বভাবটা আছে। প্রচণ্ড রেগে গেলে বা ভেতরে কিছু চেপে বসলে নিজেকে একদম গুটিয়ে নেয় ছেলেটা। কারোর সঙ্গে কথা বলে না, দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকে একা। ভেবেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো পাল্টে যাবে এই স্বভাব। বেশ কয়েক বছর যাবৎ এরকম কিছু লক্ষ্য করেননি তেমন।
শেষবার স্বামী মারা যাওয়ার পর কিছুদিন সবার থেকে কেমন নিজেকে গুটিয়ে নিচ্ছিল ছেলেটা তার। তবে আজ আবার কি হলো কে জানে। মেঘলা আকাশে নেমে আসছে গোধূলি। সারাদিনের টানা বৃষ্টির পর চারপাশের আবহাওয়াটাও কেমন শীতল হয়ে আছে। বাতাসে এখনো ভেজা মাটির সুদা গন্ধ ভাসছে। বাড়ির ছাদটাও পানিতে থকথকে। ছাদের টব ভর্তি গাছগুলো থেকে পানি সরিয়ে দিচ্ছে মিতালি। রেলিংয়ে রাখা ধোয়া ওঠা চায়ের কাপ। কাজের মেয়ে রিনা চা বানিয়ে দিয়ে গেছে একটু আগেই। কিছুক্ষণ পর পায়ের শব্দ তুলে ছাদে উঠে এলো প্রিয়ন্তীও। মিতালি আসার সময় প্রিয়ন্তীর দরজায় নক করে এসেছিল। ছাদে আসবে কিনা জানতে চেয়েছিল। উফ, কি সুন্দর ওয়েদার। বলতে বলতে এসে দাঁড়ালো রেলিংয়ের পাশে। মিতালি হেসে বলল, সারাদিন বৃষ্টি দেখেও আমার শখ মেটেনি। বৃষ্টি কখনো বেশি বেশি লাগে নাকি আবার? সারা দিন কেন, সারা বছর লাগিয়ে বৃষ্টি হলেও আমার মন্দ লাগবে না। সেটা আমি জানি। চা খাবে? হুম, এগুলো কি গাছ ভাবি? এগুলো লিলি ফুল, তুমি চিনো না? চিনি, তবে নাম জানতাম না। বলে প্রিয়ন্তী এদিক ওদিক তাকালো। তারপর ফুট করে গলা ছেড়ে খানিকটা কৌতূহল নিয়ে বলে উঠল, উনি গানও শোনেন নাকি ভাবি? প্রিয়ন্তীর প্রশ্নে আর চোখে চেয়ে মিতালি উত্তর করলো ফটাফট, ভাইয়ার কথা বলছো? একটু একটু শুনে, তবে বাংলা গানটা শুনে শুধু। বিশেষ করে ওই যে একটা সিঙ্গার আছে না, তানবিন কি না, তানবিন ইবান। ভাইয়া ওনার গান শুনে সব সময়। বিশেষ করে যখন ভাইয়ার খুব মন খারাপ থাকে, সে সময় প্রায় ভাইয়ার রুম থেকে ছেলেটার গানের শব্দ পাওয়া যায়। কেন বলো তো? না, এমনি উপরে ওঠার সময় শুনতে পেলাম, তাই আর কি জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ পর মিতালি চলে গেল। প্রিয়ন্তীও নিচে নেমে আসলো। ছাদ থেকে নেমে করিডোর ধরে আসতে নিতেই তাজধীরের ঘর বরাবর পার হতেই ভেতর থেকে শুনতে পায় গানের সঙ্গে গুনগুন করে গাওয়া পুরুষালী কিছু কোমল শব্দ। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে, ঠোঁটে আসে নাম তোমার বারে বারে, বোঝাই কাকে কেমন ব্যথা, তুমি বড় প্রিয় আমার প্রিয়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। আপাতত বৃষ্টি না থাকলেও শুশু বাতাস বইছে। প্রিন্টের রুমের জানালাটা হাট করে খোলা। দক্ষিণা বাতাসে জানালার পর্দাগুলো উঠছে এলোমেলো হয়ে। প্যাটের নিচে একটা বালিশ দিয়ে উপর হয়ে আতশোয়া হয়ে আছে প্রিয়ন্তী। সামনে খোলা একটা মোটা উপন্যাসের বই। বইয়ের কভারে বড় বড় অক্ষরে লেখা খোয়াবনামা, আখতারুজ্জামান ইলিয়াস। সন্ধ্যার দিকে বোর হয়ে রুমে এদিক সেদিক ঘুরছিল প্রিয়ন্তী। তখনই মিতালি ওদের পার্সোনাল স্টাডি রুম থেকে বইটা এনে প্রায় জোর করে ধরিয়ে দিয়েছিল ওর হাতে। মিতালির ভাষ্যমতে এটা নাকি ওর ভীষণ প্রিয় একটা বই। ইতিমধ্যেই 2 বার পড়ে শেষ করেছে সে। একবার মন বসে গেলে নাকি বইটা কমপ্লিট না করা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। অবশ্য প্রিয়ন্তীর কাছে ব্যাপারটা শুরু থেকেই সন্দেহজনক লেগেছিল। তবুও মিতালির জোরাজুরিতে শেষমেশ বাধ্য হয়ে বইটা নিয়ে এসেছিল নিজের সঙ্গে। কিন্তু বই খুলে বসার পর থেকেই শুরু হলো আসল বিপর্যয়। প্রথম পৃষ্ঠা কোনোভাবে পার করলেও দ্বিতীয় পৃষ্ঠায় সেই ভ্রু কুঁচকে গেল ওর। তৃতীয় লাইনে সে তো মুখের ভাবই বদলে গেল পুরোপুরি। কঠিন কঠিন শব্দ আর জটিল বাক্যের এমন ছড়াছড়ি যে কয়েকবার পরেও অর্থ মাথায় ঢুকছে না। এক একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে জিভ বেঁকে যাচ্ছে উল্টো দিকে। বিরক্ত মুখে বইটার দিকে তাকিয়ে আবারও মনোযোগ দেওয়ার চেষ্টা করলো প্রিয়ন্তী। কয়েক লাইন পরে থামলো, আবার শুরু করলো। তারপরও কিছুক্ষণ পরপরই হাল ছেড়ে দিয়ে হাফ ছাড়ছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই ফলাফল একই। অবশেষে বিরক্তিতে বইটা ধপ করে বন্ধ করে বিছানার উপর ছুঁড়ে ফেলে বলে উঠল, হায় আল্লাহ, এই বই পড়ার আগে তো বাংলা অভিধান নিয়ে বসতে হবে। এইসব কি লিখছে মানুষ? এগুলো উচ্চারণ করতে গিয়ে তো আমার দাঁত ভেঙে যাবে। বিরক্ত মুখে কথাটা বলে মুখ ফুলালো। ওর ভাবে এটা কিভাবে 2 বার পড়েছে। অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। এই মহিলা মানুষটাকে এলিয়েন। গজগজ করতে করতেই বইটা তুলে নিল হাতে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই ভয়ঙ্কর জিনিস আর নিজের রুমে রাখা যাবে না। যেখান থেকে আনা হয়েছিল সেখানে ফেরত দিয়ে আসবে এখনই। ভাবনা মতোই বিছানা থেকে নেমে রুম ছেড়ে বেরিয়ে গেল প্রিয়ন্তী। এইবারের পার্সোনাল স্টাডি রুমটা করিডোরের ঠিক শেষ প্রান্তে অবস্থিত। তাজধীরের রুমের পাশ কাটিয়ে আরও একটু সামনে। রাত তখন 8টার ঘরে। উপরের দিকে করিডোর জুড়ে জ্বলছে মৃদু আলোক ছটা। 30 সেকেন্ডের মাথায় বইটা নিয়ে স্টাডি রুমের সামনে এসে দাঁড়ালো প্রিয়ন্তী। আগতা দরজার সামনে এসে থেমে গেল ওর পা দুটো। স্টাডি রুমের দরজাটা পুরোটাই খোলা। ভেতর থেকে আলো বেরিয়ে আসছে, আর সেই আলো ছায়ার মাঝেই চোখে পড়লো একজনকে।
নেভি ব্লু রঙের হাফ হাতা টি শার্টের সঙ্গে হোয়াইট প্যান্ট পরিহিত লোকটা পুরো লাইব্রেরি জুড়ে অস্থিরভাবে কি যেন খুঁজে চলেছে। বুকশেলফের পর বুকশেলফ ঘেটে যাচ্ছে বিরক্ত মুখে। টি শার্টের ছোট হাতার ফাঁকগুলো বাহুর শক্ত মাসলগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এলোমেলো চুলগুলো বলে দিচ্ছে নেহাতি বেশ কিছুক্ষণ যাবৎ লোকটা অস্থির হয়ে যে কিছু খুঁজছে। মুখের কঠোর ভাবটাও আজ স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি তীক্ষ্ণ। দরজার কাছে দাঁড়িয়ে সবটাই পর্যবেক্ষণ করলো রমণী। প্রথমে ভাবলো প্রতিবারের মতো নিশ্চয়ই লোকটা ওকে দেখানো মাত্রই আবারও আগের মতোই খোঁচা দিয়ে দু চারটা কথা শুনিয়ে দেবে, কিন্তু আশ্চর্যের বিষয় তাজধীর মেয়েটার উপস্থিতি টের পেয়েও যেন পেল না, কিংবা পেলেও গুরুত্ব দিল না, একবারের জন্য তাকালো না এদিকটাই। নিজের মতো করে বিরক্ত মুখে খুঁজে চলেছে জিনিসটা। প্রিয়ন্তীর ভ্রু অসম্ভব রকম কুচকে গেল তাতে। মনে মনে আওড়ালো, এই ব্যাটার আবার কি হলো? ক্ষণে ক্ষণে রূপ বদলায়, গিরকিটিরও এত রং বদলায় না ব্যাটা মানুষ। তাজধীর তখনও বুকশেলফটা তন্ন তন্ন করে খুঁজে চলেছে। প্রিয়ন্তীর চতুর মস্তিষ্ক বুঝে নিল লোকটা যে ওর হাতে থাকা বইটা খুঁজবেই তো। এই লোকের সঙ্গে এমন ধরনের বই একদম খাপে খাপ। দুটোর ভাষায় অদ্ভুত, যা ওর মাথার উপর দিয়ে যায়। অবশেষে খানিকটা ইতস্তত করে নিচ থেকে বলে উঠল, আপনি কি এটা খুঁজছেন? কথাটা শুনে থামলো তাজধীর। তবে প্রিয়ন্তীর দিকে নয়, বরং সরাসরি তাকালো ওর হাতে ধরা বইটার দিকে। ততক্ষণে প্রিয়ন্তী বইটার সামনের দিকে খানিকটা এগিয়ে ধরেছে। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে বইটার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে চোখ তুলল তাজধীর। এবার দৃষ্টি গিয়ে থামলো প্রিয়ন্তীর মুখে। সেই দৃষ্টি অদ্ভুত ঠান্ডা, কঠোর, চাপা বিরক্তিতে পরিপূর্ণ। পরক্ষণেই ভারী গলায় বলল, ম্যানারলেসদের মতো পারমিশন ছাড়া যখন তখন কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়ার অভ্যাসটা বর্জন করুন। পারমিশন ছাড়া অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া অত্যন্ত নিচু মানসিকতার পরিচয়। আমার জিনিসে হাত দেওয়ার আগে অন্তত পারমিশন নেওয়ার ন্যূনতম ভদ্রতাটুকু শেখা উচিত ছিল আপনার। ভবিষ্যতে দ্বিতীয়বার যেন এমনটা না হয় মিস প্রিয়ন্তী। তাজধীরের মুখ থেকে এমন তীক্ষ্ণ অপমানজনক কথাগুলো বেরোতেই স্তব্ধ হয়ে গেল প্রিয়ন্তী। মুখটা অতীব মাত্রায় বিস্ময় হা হয়ে রইল। চোখে মুখে ফুটে উঠল স্পষ্ট হতভম্বতা। এইমাত্রই কি লোকটা সত্যি ওকে এসব বলল? এমন কি অপরাধ করলো সে? বইটা তো সে নিজে থেকে নেয়নি, মিতালি দিয়েছিল, আরও তো শুধু ফেরত দিতে এসেছে। তবে লোকটার গলার স্বরটা এমন ঠান্ডার ধারালো লাগছে যেন ও ভয়ঙ্কর কোনো অপরাধ করে ফেলেছে। প্রিয়ন্তীর আঙুলগুলো বইটার মলাটের উপর শক্ত হয়ে চেপে বসলো। অপমানে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল হঠাৎ। চোখ দুটো টলমল করে উঠল নিমেষেই। তবে ও যথাসাধ্য চেষ্টা করলো চোখের পানি আটকাতে। এই লোকটার সামনে দুর্বল হতে চায় না ও, কিন্তু তাজধীর যেন আজ পণ করেই নেমেছে, সে থামবে না। ও নীরবতাকে উপেক্ষা করে আরো এক ধাপ এগিয়ে এলো। মুখের কঠোরতা এতটুকু কমলো না, বরং কণ্ঠটাও আরো হিমশীতল করে আওড়ালো, সব জায়গায় নিজের অবাধ বিচরণ করার অভ্যাস থাকতেই পারে আপনার, কিন্তু সবাই আপনার ওই বাচ্চা সুলভ অতিরিক্ত কৌতূহল সহ্য করবে এমনটা ভাবাটা নির্ঘাতই বোকামি। যে জিনিস সম্পর্কে কোনো ধারণা নেই সেটা নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। সব কিছু খেলনা না মিস প্রিয়ন্তী। কিছু জিনিসের মূল্য বুঝতে শেখার মতো ম্যাচিউরিটিও প্রয়োজন হয়। আমি তো শুধু জাস্ট স্টপ ইট। লোকটার আচানক কর্কশ কণ্ঠে থেমে গেল প্রিয়ন্তী। ঠান্ডা ধারালো কণ্ঠে উচ্চারিত কথাগুলো এক একটা সূক্ষ্ম তীর হয়ে এসে বিঁধল ওর আত্মসম্মানে। অপমানটা নিমিষে রূপ নিল তীব্র কষ্টে। আত্মসম্মানেও আঘাত হানলো বেশ। চাপা ক্ষোভ থেকেই তীক্ষ্ণ গলায় প্রশ্নটা করেই বসলো, জানেন আপনার সমস্যা কি? আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভদ্র আর সঠিক মানুষ ভাবেন, অথচ বাস্তবে আপনি ভীষণ রূঢ়। একটা বই ভুল করে নিয়ে এসেছি, তা আপনার বোন নিজে হাতে দিয়েছে বলে, আর সেটা ফেরত দিতে এসে এমন ব্যবহার পাচ্ছি যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদে হাত দিয়ে ফেলেছি নাকি? আর কি বলেন? ম্যানারলেস, নিচু মানসিকতা। ভদ্রতা নিয়ে অন্তত আপনার মুখে এসব কথা মানায় না মিস্টার তাজধীর। কারণ ভদ্র মানুষ কাউকে না জেনে এভাবে অপমান করে না। মানুষকে বিনা কারণে অপমান করে কথা বলা, শুরু করা, এগুলো কোনো ব্যক্তিত্ব না, এটা অভদ্রতা। তিক্ত হয়ে সে কথাগুলো বলেই চলেছে মেয়েটা এবার। সব সময় এমন ভাব নিয়ে থাকেন কেন আপনি? যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি। মানুষকে ছোট করে কথা বললেই কি নিজেকে খুব বড় মনে হয়? ধপ করে বইটা টেবিলের উপর রেখে দৃঢ় গলায় বলল,
নিন আপনার বই, আর নিশ্চিন্ত থাকুন, ভবিষ্যতে আপনার কোনো জিনিসে হাত দেওয়ার মতো নিচু মানসিকতা আমার আর হবে না। আর একটা কথা শুনে রাখুন, আপনার এই অহংকার, রাগ আর মানুষকে হেয় করে কথা বলার স্বভাবটা মোটেও সুন্দর না। সত্যি বলতে কি, আপনার মতো মানুষকে বোঝার চেষ্টা করার চেয়ে দূরে থাকায় অনেক ভালো। কারণ আপনি কখন কোন কথায় একজন মানুষকে আঘাত করে বসবেন সেটা বোধহয় আপনি নিজেও জানেন না। তাজদিরের চোখ দুটো কেমন থমথমে হয়ে উঠল। তীক্ষ্ণ শূন্য চোখে থম মেরে দাঁড়িয়ে শুনল রমণীর প্রতিটা তীর্যক বাক্য। মুখে কোনো প্রতিক্রিয়া নেই, নেই কোনো প্রতিবাদ, শুধু একজোড়া গভীর অনিবর্চনীয় চোখ স্থির হয়ে রইল সেই ফাঁকা দরজার দিকে, যেদিক দিয়ে কিছুক্ষণ আগেই ঝড়ের ব্যাগে বেরিয়ে গেছে প্রিয়তি। এভাবে পলকে কেটে গেল আরো প্রায় ঘন্টা খানেক। রাত ততক্ষণে আরো খানিকটা গভীর হয়েছে। পুরো বাড়ি জুড়ে রাতের খাবারের প্রস্তুতি চলছে জোর কদমে। রান্নাঘরের ভেতর রীতিমতো ব্যস্ত সময় পার করছেন মোহনা। কাজের মেয়েটার সঙ্গে তাল মিলিয়ে একের পর এক রান্নার সামলাতে ব্যস্ত তিনি। চুলোয় তপ্ত আছে রান্নাঘরটা বেশ গরম হয়ে উঠেছে। এক হাতে খুন্তি নাড়তে নাড়তে অন্য হাতে শাড়ির আঁচল টেনে ঘরমাক্ত মুখশ্রীটা আলতো করে মুছে নিলেন মোহনা। ঠিক সেই মুহূর্তেই কোনো পূর্বাভাস ছাড়াই পেছন দিক থেকে ভেসে এলো পরিচিত এক পুরুষ কণ্ঠের সম্পূর্ণ অপরিচিত বাক্য। আম্মু, আমি বিয়ে করব। বাক্যটা শ্রবণ হতেই পুরো দমে ভরকালেন মহিলা। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল অবিশ্বাসে। হাতের খুন্তিটা কখন যে আঙুলের ফাঁক গলে মেঝেতে ধপ করে পড়ে গেছে সেটাও খেয়াল রইল না তার। রান্নাঘর জুড়ে ধাতব শব্দটা বেশ জোরেই প্রতিধ্বনিত হলো, কিন্তু মোহনা বেগমের সমস্ত মনোযোগ তখন পেছনে দাঁড়িয়ে থাকা তার ছেলের দিকে। দেয়ালে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মুখের ভাব আগের মতোই স্থির গম্ভীর, এমন একটা ভাব যেন একটু আগে পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কথাটা বলেছে সে। অথচ মোহনা বেগমের কাছে বিষয়টা ঠিক ততটাই উল্টো। তার ছেলে নিজের মুখে বিয়ের কথা বলল কি? এইটা তো প্রায় অলৌকিক কিছু। ভদ্র মহিলা অবিশ্বাসে তখনও গুলগুল চোখে ছেলেকে পরখ করে বললেন, কি এই মাত্র কি বললি তুই বাবা? বিয়ে করব আমি। এবারও বড় সহজ সরল গলায় বাক্যটা আওড়িয়ে নিটুল দাঁড়িয়ে রইল তাজধীর। মহিলা ফ্যালফ্যাল চোখে চেয়ে রিপিট করলেন, তুই বিয়ে করবি সত্যি? তাজধীর বিরক্ত মুখে চোখ বন্ধ করলো। মায়ের এহেন অদ্ভুত রিয়াকশনটা আগে থেকে আন্দাজ করেছিল বোধহয়। হায় আল্লাহ, আমার কান ঠিক শুনেছে তো? তুই নিজে রোহেকে বিয়ের কথা বলছিস? তোর জ্বরটর আসে নাই তো বাবা? বলতে বলতে উৎকণ্ঠায় ছেলের কপালে হাত রাখলেন। তাজধীর সঙ্গে সঙ্গেই 2 কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো বিরক্ত মুখে। আম্মু প্লিজ, ওভার রিয়্যাক্ট করা বন্ধ করো তো। মোহনা বেগম এবার পুরোপুরি হতবাক। আমি ওভার রিয়েক্ট করছি? যাকে কিনা বলে কয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করেও বিয়েতে রাজি করাতে পারলাম না, সে কিনা আজ নিজ থেকে এসে আমার বিয়ের কথা বলছে। তুই সত্যি সত্যি বিয়ে করবি বাবা? আল্লাহ, যাক, অবশেষে আমার ছেলের মাথার বুদ্ধি তো আসছে। তাজধীর বিরক্তিতে কপাল চেপে ধরলো। বুঝে উঠতে পারলো না তার মায়ের এতটা রিয়াক্ট করার মানে। শুধুমাত্র বিয়ে করবেই তো বলেছে, অথচ ওর মায়ের বিহেভিয়ার এমন যেন এই মাত্র ছেলে তার কোনো রণক্ষেত্র জয় করে ফিরেছে। ওদিকে মুখ জুড়ে উচ্ছ্বাস নিয়ে তড়িঘড়ি করে বলতে লাগলেন ফির, আমি এখনই তোফাজ্জল ভাইকে ফোন দিচ্ছি। কাল সকাল থেকেই মেয়ে দেখা শুরু করব। ভালো ঘরের শিক্ষিত ভদ্র মার্জিত মেয়ে লাগবে আমার, একদম তোর সঙ্গে মানায় এমন। ডাক্তার বা টিচার হলেও সমস্যা নেই। আম্মু, ছেলের গম্ভীর কণ্ঠে থামলেন মোহনা। ছেলেটা বিরক্ত মুখে হাত তুলে ইশারা করলো থামতে তাকে। ওনাকে ডাকতে হবে না। মোহনা ভ্রু কুঁচকে তাকালেন, বললেন, ওনাকে না ডাকলে মেয়ে দেখবো কিভাবে? কয়েক সেকেন্ড চুপ থেকে একদম স্বাভাবিক গলায় বলল তাজধীর, মেয়ে আমার পছন্দ করা আছে। ব্যাস, একটা বাক্য, একটি মাত্রই বাক্য, আর সেই একটা বাক্যেই দ্বিতীয়বারের মতো বজ্রপাত নামল মোহনা বেগমের মাথায়। তিনি কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার ছেলে না অন্য কেউ। কি, তো তুই মেয়েও পছন্দ করে রাখছিস? আম্মু, তুমি ড্রামা বন্ধ করবে? মায়ের চিৎকারে তাজধীর এবার বিরক্ত হয়ে চোখ ঘোরালো, কিন্তু মোহনা বেগমের অবস্থা তখন দেখার মতো। তার ছেলে কিনা মেয়েও পছন্দ করে রেখেছে। এই জন্যই কি এতদিন যাবৎ বিয়ের পিড়িতে বসতে রাজি হয়নি? তাহলে সেই মেয়ের জন্যই কি?
মোহনা বেগমের কৌতূহল তখন চরমে পৌঁছে গেছে। উত্তেজনায় প্রায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেই পারছেন না তিনি। চোখে মুখে স্পষ্ট আগ্রহ নিয়ে আরো খানিকটা কাছে সরে এলেন, বললেন, কোন মেয়ে বল না বাবা, কে সে, নাম কি, আমরা কি চিনি ওকে? এক নিঃশ্বাসে প্রশ্নগুলো ছুড়ে মুখ জুড়ে প্রশস্ত হাসি ফুটে উত্তরের অপেক্ষায় রইলেন। তাজধীর অবশ্য এখনো আগের মতোই শান্ত। পকেটে থাকা সদ্য ব্যান্ডেজ করা ডান হাতটা শক্ত করে চেপে ধরে নির্লিপ্ত গলায় জানালো, মিস প্রিয়ন্তী। মোহনা বেগমের মুখের প্রশস্ত অমায়িক হাসিটা নিভে গেল। আচমকা বিনা মেঘে বজ্রপাতের সে আশ্রয় পড়ল যেন মাথায়। কে কে? প্রিয়ন্তী। আমাদের প্রিয়ন্তী? মানে মিতালির ননদ? পরক্ষণে নির্বিকার গলায় জানালো তাজধীর। এছাড়া আর কোনো প্রিয়ন্তীকে চেনো তুমি? মোহনা বেগম এখনো পুরোপুরি ধাক্কাটা সামলে উঠতে পারছে না। বিস্ময়ে কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে আন্দাজে কি যেন ভেবে চললেন কিয়ৎক্ষণ। প্রিয়ন্তী? তার ছেলে প্রিয়ন্তীকে পছন্দ করে? কবে থেকে? কই, তিনি তো এতদিন কিছুই বুঝতে পারেনি। ছেলের মুখে পছন্দের কথা শুনে ভেবেছিলেন হয়তো মেয়েটার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছে। তবে প্রিয়ন্তীর সঙ্গে? তার মানে ওরা কি আগে থেকেই পরিচিত? তুই কি সিরিয়াস আজান? আমি কি এসব বিষয় নিয়ে মজা করি বলে মনে হয় তোমার? মোহনা বেগম থমকালেন। না, সেটাও ঠিক। তার ছেলে এমন না যে হুটহাট আবেগে কিছু বলবে, বিশেষ করে বিয়ের মতো বিষয় তো নয়। কিছুক্ষণ চুপ থেকে তিনি আবারও ধীরে ধীরে বললেন, কিন্তু প্রিয়ন্তী কেন? কোনো উত্তর দিল না তাজধীর। মোহনা আবারও প্রশ্ন করলেন, প্রিয়ন্তী কি তোকে পছন্দ করে? তাজধীর চোখ নামিয়ে কয়েক সেকেন্ড নীরব রইল। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, জানি না। প্রিয়ন্তী জানে এসব? জানার প্রয়োজন পড়েনি এখনো। মানে তুই মেয়ে পছন্দ করে বসে আছিস আর মেয়ে কিছুই জানে না? হতবুদ্ধি গলায় বললেন মোহনা। তাজধীরের পাশ সোজা হয়ে দাঁড়ালো, বলল, সবকিছু সবাইকে আগে থেকে জানাতে হয় না আম্মু। কিছুক্ষণ ইতস্তত করে আবারও বললেন মোহনা। কিন্তু প্রিয়ন্তী তো অনেক ছোট এখনো। উপরন্তু তুই তো একদম উল্টো স্বভাবের মানুষ, অ্যাডজাস্ট করতে পারবি তো? সেটা একান্তই আমার ব্যাপার। আপাতত তোমায় জানালাম, আশা করছি প্রয়োজন অনুসারে এখন সমস্ত বন্দোবস্ত করবে তুমি। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দৃঢ় কদমে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। পেছনে ফেলে রেখে গেল মায়ের একরাশ সন্দেহ ভরা দৃষ্টি। মোহনা বেগম আনন্দে উত্তেজিত। এই আনন্দের সীমা নেই। কিছুক্ষণের মধ্যে নিজের আনন্দে শরিক করলেন মেয়েকেও। সবটা শুনে মিতালির অবস্থা প্রায় নিজের মায়ের মতোই হয়েছিল। যদিও মিতালি আগে থেকে জানতো কিছুটা, তবে ভাইয়ের কাছ থেকে পুরো দস্তশির হওয়ার পর মিতালির আনন্দের মাত্রার পরিমাণ আর তার মাকে অতিক্রম করলো। মোহনা প্রথমে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে ভুগলেও মিতালি মাকে আশ্বস্ত করলো বেশি চিন্তা না করতে। সবচেয়ে বড় কথা, তার ভাই যে এই বিয়েতে রাজি, এইটাই অনেক বড়। তবে মোহনা বেগম শুরুতেই মেয়েকে কড়া গলায় বলে দিয়েছিলেন আপাতত পাবেলকে কিছুই না জানাতে। প্রস্তাবটা তিনি সরাসরি রাখতে চান। মিতালিও মাথা নেড়ে রাজি হলো মায়ের কথাই। ডিনারের আয়োজনে ডাইনিং সাজাচ্ছে কাজের মেয়েটা। একে একে এসে বসলো পাভেল, মিতালি। দাদি আগে খেয়ে ঘুমিয়ে পড়েছেন। তবে সেখানে উপস্থিত নেই তাজধীর আর প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে দেখতে না পেয়ে চেয়ার টেনে বসতে বসতে মোহনা বেগম জিজ্ঞেস করলেন, প্রিয়ন্তী কই? মিতালি পানি ঢালতে ঢালতে উত্তর দিল, খাবে না আম্মু, আমি ডেকেছিলাম, বলল ক্ষুধা নাই, লাইট অফ করে শুয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই নিজ প্লেটে খাবার তুলছিল পাভেল। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ মোহনা বেগম গলা খাকারে দিলেন। পাভেল মুখ তুলে তাকাতে নিম্ন গলায় বললেন, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বাবা। জি আম্মু, বলুন। না, আগে খেয়ে নাও, তারপর না হয় একসঙ্গে বসে কথা বলি। পাভেল তাই মানল। সময় নিয়ে খাওয়া শেষ হতেই একসঙ্গে সোফায় গিয়ে বসলো তিনজন। কাজের মেয়েটা টেবিল পরিষ্কার করছে, মিতালি অস্থির হয়ে আঁকুপাকু করছে। মুদ্রা কথা, সে খুবই এক্সাইটেড। ভাইয়ের বিয়ে উপলক্ষে তার সইছে না। মনে মনে প্ল্যানিংও করে ফেলেছে অনেক কিছু। প্রিয়ন্তীকে আগে থেকেই পছন্দ তার। কোথাও না কোথাও চেয়েছিল এই মেয়েটা যদি তার ভাইয়ের বউ হতো। প্রিয়ন্তী মেয়েটা এরকম, যেমন দেখতে তেমন ব্যবহার, মন মানসিকতা। অবশেষে নীরবতা ভাঙলেন মোহনা। কথাটা কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। গলা ছেড়ে বললেন তিনি, আসলে অনেক ভেবেচিন্তে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম আর কি। পাভেল শান্ত গলায় বলল,
বলুন আম্মু। দেখো বাবা, তুমি তো আর পর কেউ নয়, তাই সরাসরি মূল কথাটাই আসি। আমি চাইছিলাম প্রিয়ন্তীর ব্যাপারে একটা প্রস্তাব রাখতে। প্রস্তাব? ভ্রুবাকে প্রশ্নাত্মক চোখে তাকালো পাভেল। মোহনা বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, আমি চাইছিলাম প্রিয়ন্তীকে আমাদের ঘরে বউ হিসেবে আনতে, আমাদের আজানের জন্য। কথাটা শেষ করে অধীর আগ্রহে অপেক্ষায় রইলেন কাঙ্ক্ষিত উত্তরে। পাভেলের মুখ ভাব দেখে বোঝার চেষ্টা করলেন মিতালেরও উত্তেজনায় স্বামীর দিকে চেয়ে আছে। তাজদের ভাইয়ার জন্য এটা আপনি আমাদের প্রিয়কে যোগ্য ভাবছেন, সেটা শুনে খুবই ভালো লাগলো। সত্যি বলতে আমি নিজেও মনে করি প্রিয়ন্তীর জন্য তাজদীপ ভাইয়ের মতো মানুষ পারফেক্ট। মোহনা বেগমের চোখ মুখ আনন্দে চিকচিক করে উঠল নিমেষেই, কিন্তু ঠিক এর পরের মুহূর্তেই পাভেলের কণ্ঠ নিঃসৃত বাক্যদয় মুখ থুবড়ে পড়লেন যেন ভদ্রমহিলা। কিন্তু আমি এই প্রস্তাব রাখতে পারবো না আম্মু। মোহনা বেগম ভোরকে গিয়ে আশাহত কণ্ঠে জানতে চাইলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।